আচ্ছা, এবার আমরা যদি অ্যাডভান্স বাজেট ধরে একটা বিল্ড করি, এটা দেখে আমরা শেষ করব ক্লাস। অ্যাডভান্স বাজেট ধরে বিল্ড করলে কি কি আসতে পারে সেটা আমরা একটু দেখব। আচ্ছা, প্রথমে সিপিইউ, যেহেতু অ্যাডভান্স বাজেটে একটা গ্রাফিক্স কার্ড থাকবেই, সো সিপিইউর ক্ষেত্রে আইজিপিইউ থাকুক অথবা না থাকুক ম্যাটার না, ঠিক আছে, যেটা আমার বাজেটের মধ্যে ভালো হয়। এখন অ্যাডভান্স বাজেট মানে এখানে একটু প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং। সো আমরা লো বাজেটে কত 4 কোর নিছি, মিড বাজেটে 6 কোরের প্রসেসর নিলাম, তার মানে এখানে 8 কোরের প্রসেসর লাগেই, ঠিক আছে। সো আমরা ফিল্টার থেকে আগে এখান থেকে মার্ক করে দেই 8, নাম্বার অফ কোর 8, 8, 10, 12, 14 দিয়ে রাখি, প্রাইসে হইলে নিব, না হইলে নাই। এখন 8 কোরের মধ্যে প্রথমে এখানে দেখতেছি যে রাইজেন থ্রেড রিপার একটা আলাদা সিরিজ। এটা কেন আসে জানি না, এটা আসলে মানে কনজিউমার সিপিইউ না, এটা সার্ভার সিপিইউ, বুঝতে পারছেন। কনজিউমার সিপিইউ এখান থেকে রাইজেন সিরিজ দেখতে হবে আপনার, ঠিক আছে। তো রাইজেন 7 5700X মানে সবচেয়ে লো বাজেটে বেস্ট সিপিইউ বলা যায়, ঠিক আছে। তো 5700X আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। 5700G আছে, জিটা আপনি কখন নেবেন, যদি প্রাথমিকভাবে গ্রাফিক্স কার্ডের বাজেট আপনার না থাকে তখন জি নেবেন। এখন যেহেতু আমাদের বাজেটটা গ্রাফিক্স কার্ড সহই, সো এখানে আমরা আর এই জি নিচ্ছি না, 5700X এটাই নিচ্ছি। কেন? কারণ এটার ক্যাশ 32 MB, এটার ক্যাশ 16 MB। এটা ক্যাশ ওই র্যাম যেমন আপনি 8 GB 16 GB রাখাচ্ছেন, ক্যাশ হলো প্রসেসরের ভেতরে বিল্ট ইন র্যাম, যেটার কারণে আপনার এই কাজের গতিটা অনেক বেশি হয়, ঠিক আছে। আপনি কি বললেন? যদি জি থাকে গ্রাফিক্স কার্ড থাকবে, এছাড়া আর যাই থাকুক গ্রাফিক্স কার্ড থাকবে না, ঠিক আছে। এক্স মানে এক্সট্রা পারফরমেন্স, কিছু না থাকলে ওইটা ধরেন 4.4 GHz, এক্স একটু 2 GHz বেশি, এই আর কিছু না, ঠিক আছে। এরপর আমরা ইন্টেলের অপশন দেখতেছি, এখানে ইন্টেলের এটা দেখতেছি 16,000 টাকা, 3,000 টাকা বেশি। এটার মধ্যে পাচ্ছি হলাম 10 কোর 16 থ্রেড, ঠিক আছে, 10টা কোর, মানে একটু বেটার কোর পাচ্ছি, কিন্তু 3,000 অলমোস্ট 4,000 টাকা বেশি। আর এই যে শেষে এফ মানে আইজিপিইউ নাই, আবার এখানে আরও 2,000 টাকা বাড়াইলে আইজিপিইউ সহ। কিন্তু ইন্টেলের আইজিপিইউ কিন্তু এএমডির আইজিপিইউর মতো ভালো না, বুঝতে পারছেন। নর্মাল আইজিপিইউ জাস্ট কোনো রকম, এই যে এটা ইন্টেলের আইজিপিইউ কোনো রকম ডিসপ্লে পাওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ, ইন্টেলের সাধারণত থাকে, এফ থাকলে নাই, এএমডি সাধারণত থাকে না, জি থাকলে আছে। এবং এএমডিতে যেটাই থাকে সেটা ভালো মানের হয়, আর ইন্টেলে যেহেতু সাধারণতই থাকে খুব একটা ভালো মানের থাকে না, জাস্ট ডিসপ্লে আউটপুটটা পাওয়ার মতো থাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই 5700Xটাই নিয়ে নিলাম। 5700X এর সাথে বা রাইজেন 7-এর সাথে কখনো কুলার থাকে না, এটা মনে রাখবেন। রাইজেন 7-এর সাথে বা কোরাই 7-এর সাথে সাধারণত কুলার দেয় না, সো এখানে আপনার একটা সিপিইউ কুলার অ্যাড করতে হবে। আমাদের বাজেট এখন কত বলেন তো? অ্যারাউন্ড 75,000 টাকা, ঠিক আছে। সো কুলারের ক্ষেত্রে ভালো মানের কুলার আসলে এই যে 2,000+ থেকে শুরু, ঠিক আছে। গেম দিয়াস, এই যে ডিপকুল, কুলারের মধ্যে ডিপকুল সবচাইতে পপুলার। আমার আগের যে কুলার ছিল ওইটাও ডিপকুলের ছিল, ঠিক আছে। তো কুলার দুই রকমের হয়, কয় রকমের? 2 রকমের। এগুলাকে বলে এয়ার কুলার, যেগুলো বাতাসের মাধ্যমে ঠান্ডা করে, আর একটা হয় লিকুইড কুলার, ওটা হলো এসির সিস্টেমে ঠান্ডা করে, মানে একটা ফ্যানের সিস্টেম আর একটা এসির সিস্টেম, ঠিক আছে। তো লিকুইড কুলার যেমন ধরেন এখানে আমরা যদি 3-4-এর পেজে যাই, এই যে এখানে এই যেগুলো লিকুইড কুলার, ঠিক আছে, দুইটা পাইপের মতো থাকে, এই জিনিসটা সিপিইউর উপরে বসে, ফ্যান দুইটা আলাদা করে থাকে, এবং ফ্যানের পেছনে আপনার গাড়ির রেডিয়েটরের মতো এরকম জালি জালি থাকে, ঠিক আছে, যেটা ভিতর দিয়ে পানিটা পাস হতে থাকে আর এইভাবে ঠান্ডা করে। আর যেটা এয়ার কুলার, এটা হলো এরকম এই যে লম্বা লম্বা রড থাকে, রডগুলো এই যে এই জায়গাটায় সিপিইউ বসে, তো সিপিইউর যে হিটটা এটা এই রডগুলা দিয়ে পাস হয়ে এখানে আসে, আর ফ্যান ওইটাকে ঠান্ডা করে, ঠিক আছে। এখন যদি বলেন যে পারফরমেন্স কোনটার ভালো, অবশ্যই লিকুইড কুলারের পারফরমেন্স ভালো, প্রাইসও বেশি, ঠিক আছে। তো আমরা
কুলারের ক্ষেত্রে যদি বেস্ট ব্র্যান্ড বলতে চাই ডিপকুল আছে, পাশাপাশি আরেকটা ওয়েল নোন ব্র্যান্ড হলো আর্কটিক, জার্মান ব্র্যান্ড, ঠিক আছে, আর্কটিকও নিতে পারেন। তারপরে এছাড়া এই যে আর্কটিক ফ্রিজার 36CO, এটা আমার পছন্দের একটা কুলার। যাই হোক, এরপরে আপনার গেমডিয়াস দেখতেছি, এই যে কুলার মাস্টার ভালো, ঠিক আছে। তারপরে গেমডিয়াসও ভালো ভালো কিছু আছে, মানে সব প্রোডাক্ট যে ভালো এরকম না, কিছু ভালো প্রোডাক্ট থাকতেই পারে। এনজিএক্সটি তো আপনার পিসি অ্যাক্সেসরিজের মধ্যে বিশেষ করে কেসিং এবং ফ্যানের ক্ষেত্রে আর হলো পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে এনজিএক্সটি হলো একদম আপার ক্লাস, টপ লেভেলের, প্রাইসও অনেক হাই তাদের ইসের প্রোডাক্টের, ঠিক আছে। তো আমি আপাতত জাস্ট আমার হলো যেটা না হলে না সেটা ধরে আগাচ্ছি, সো আমি এইটা নিব, এই যে ডিপকুল গেমএক্স AG400 হোয়াইট, এটা ঠিক আছে ডিপকুলের। সো এটাই আমরা এখন নিয়ে আগে বাড়বো। অ্যাড করে নিলাম সাদা রঙের, এটা একটু দেখতে ভালো লাগবে। এবার আসি মাদারবোর্ড। মাদারবোর্ড অবশ্যই 4 র্যাম স্লটের নিব এখন, যেহেতু বাজেট আছে। তো 4 র্যাম স্লটে যেতে গেলে আমরা এ সিরিজ পাচ্ছি, এ সিরিজ রিকমেন্ডেড না, আমরা দেখি এই যে বি সিরিজ, এই যে DS3H, এটা নেওয়া যেতে পারে। আবার এটা আছে B550, মানে আরেকটু লেটেস্ট, 450 আর 550। সো প্রাইস ডিফারেন্স যেহেতু খুব বেশি না, আমরা এটাকে মার্ক করি মোটামুটি 11,000 টাকা। আর MSI এর কিছু পাই কিনা, আচ্ছা এখানে দেখেন 11,000 আর 1,000 বাড়াইলে মানে 12,000 হইলে আমরা একটা বিল্ট ইন ওয়াইফাই পেয়ে যাচ্ছি। এই যে মানে আপনার আলাদা করে ওই ইন্টারনেটের জন্য কেবল টেবলের ঝামেলা নাই, এটার ভিতরে বিল্ট ইন ওয়াইফাই, দুইটা অ্যান্টেনা দেওয়া থাকবে সাথে, যেগুলো লাগানোর জায়গা থাকবে পেছনে। এই যে এখানে দেখেন, এই যে এই দুইটা ওয়াইফাই অ্যান্টেনা লাগানোর জায়গা, এখানে লাগাইলে আপনি ওই যে ল্যাপটপে যেরকম এখান থেকে ওয়াইফাই কানেক্ট করা যায় ওরকম কানেক্ট করে নিতে পারবেন, ঝামেলা। ওইটা আলাদা কিনলে এরকম 1,000 টাকার মতোই লাগবে, কিন্তু ওইটার পারফরমেন্সের চেয়ে এটা অনেক ভালো, বুঝেন নাই? আচ্ছা, এটা শুধু ওয়াইফাই না, ওয়াইফাই প্লাস ব্লুটুথ। আর আপনি আলাদা যেটা কিনবেন ওটা হয় অনলি ওয়াইফাই অথবা অনলি ব্লুটুথ, 1,000 টাকা। আর যদি দুইটা একসাথে এরকম ভালো মানের চান, ওইটা মিনিমাম 3-4 হাজার টাকা লাগবে ভালো মানের, যদি এইটার যেটা দেয়া আছে এরকম মানের। আচ্ছা, আমরা আপাতত এরপরে সরাসরি MSI এর এই বোর্ড অবশ্যই এটার চেয়ে অনেক ভালো যদি বোর্ড কোয়ালিটি বলি, ঠিক আছে, কিন্তু ফিচার এটাতে বেশি আছে। এখন MSI এর ওয়াইফাই সহ যেটা 15,900 টাকা, আর এদিকে আসতেছে হলো 12,000 টাকা। আচ্ছা, আমরা এইটাকেই ধরি একদম আমাদের বাজেটে বেস্ট যেটা আছে, এটাকে ধরি, যদি প্রাইসে না হয় আমরা আবার কাট করব। এখন এখানে একটা কথা বলতে ভুলে গেছি, আপনি যখন গ্রাফিক্স কার্ড সহ বিল্ড করবেন, নতুন গ্রাফিক্স কার্ড সহ, তখন বাজেটটাকে ডিস্ট্রিবিউট করবেন কিভাবে? যেমন বলছিলাম যে সিপিউর জন্য এত টাকা বরাদ্দ রাখবেন, 3 ভাগের 1 ভাগ সিপিউর জন্য, 1 ভাগ মাদারবোর্ড, বাকি 1 ভাগ SSD, র্যাম আর কেসিং, পাওয়ার সাপ্লাই, এগুলা। আর যখন আপনি গ্রাফিক্স কার্ড সহ বিল্ড করতেছেন, এই পুরা প্রাইসটাকে এই যে 75,000-এর মধ্যে 10,000 বাদ কিবোর্ড মাউস আর মনিটরের জন্য, 65,000-কে 2 ভাগ করবেন। কয় ভাগ? 2 ভাগ। 2 ভাগের মধ্যে 1 ভাগ শুধু গ্রাফিক্স কার্ড আর পাওয়ার সাপ্লাইয়ের জন্য, আর বাকি 1 ভাগ ওই আগের মতো করে ভাগ ভাগ করে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এখানে মাদারবোর্ড একটু ওভার প্রাইস নিয়ে নিছি আমাদের হিসাবে, ঠিক আছে। তারপরেও দেখা যাক, পরে আবার আমরা কমাবো, ঠিক আছে। এবার র্যাম কিংস্টন ফিউরি, এবার আমরা 16 জিবিতে যাব, ঠিক আছে। কিংস্টন, আচ্ছা 16 জিবি আগে মার্ক করি, দেখি 16 জিবির অন্য কোনো ভালো র্যাম আসে কিনা। ওসিপিসি আসতেছে, কর্সিয়ার ভেঞ্জেন্স আসতেছে, এই যে জি স্কিল রিপজো অনেক ভালো, ঠিক আছে। এটা হলো 3200 মেগাহার্টসের, আমরা এটা নিতে পারি, জি স্কিল রিপজস নিতে পারি। আর একটু কিংস্টন ফিউরি 4100, না অনেক ওভার প্রাইসড, এটাই নেই, এটা 3700 টাকা কমের মধ্যে সবচেয়ে ভালো এটাই। এবার 16 জিবি একটা র্যাম নিলাম, আরেকটা নেই, 32 জিবি করি, পরে প্রাইসে না মিললে একটা কমায় রাখবো। জি স্কিল 16 জিবি, এই যে রিপজস, ঠিক আছে। আচ্ছা, এরপরে স্টোরেজ 1 টিবি নেই। আবার আমাদের যে মাদারবোর্ডটা আমরা নিছি,
এই যে 500 সিরিজের, এখানে জেন 4 এসএসডি সাপোর্ট করে। এজন্য আমরা 1 টিবি একটা জেন 4 এসএসডি ধরার চেষ্টা করব। এখানে এই যে 513 টু 1 টিবি মানে সব 1 টিবি গুলাই আসবে, মার্ক করে দিলাম। আর এখান থেকে এই যে জেন 4 এটা মার্ক করে দিলাম, তাহলে শুধু জেন 4 গুলা দেখাচ্ছে। টিম পাচ্ছি 9000 টাকা, ওয়েস্টার্ন ডিজিটাল এটাও 9000 টাকা, করশিয়ার এমপি 600 প্রো এনএইচ, প্রাইসটা অনেক বেশি, এরপরে প্রাইস বেড়ে যাচ্ছে। তো আমাদের হাতে অপশন আছে দুইটা, এই দুইটার মধ্যে ওয়েস্টার্ন ডিজিটালটাই বেটার। তো আমরা এটা অ্যাড দিয়ে নিলাম 9000 টাকা। না, ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিন সিরিজ নিতে মানা করছে, এটা ওয়েস্টার্ন ডিজিটাল ব্ল্যাক সিরিজ। আর জেন 4 মানে নতুন প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট নিলে ঝামেলা নাই। পুরনো প্রোডাক্টের কি হয়, কপি হয়। এটা যখন না করছিলাম আপনি তখন বের হয়ে গেছিলেন মনে হয়, ঠিক আছে? মানে এইটা যখন বলছি যে নেওয়া যাবে। আচ্ছা, তাহলে আমাদের আছে কত আর? আচ্ছা 47। ওই যে আমি একটু বাড়ায় বাড়ায় ধরছি, তো এই জন্য বাজেট শেষ হয়ে গেছে। আচ্ছা, সব সমস্যা নাই, কমাবো আবার। এবার গ্রাফিক্স কার্ডে চলে যাই। গ্রাফিক্স কার্ড, এখন গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আবারও ক্লিয়ার করে বলি, তিনটা কোম্পানির ওই যে গ্রাফিক্স কার্ডের মধ্যেও সিপিইউ থাকে, র্যাম থাকে বলছিলাম। র্যাম ম্যাটার না, সিপিইউটাই ম্যাটার। সিপিইউ তিনটা কোম্পানি বানায়, এএমডি আর ইন্টেল তো আছেই, পাশাপাশি এনভিডিয়া। এনভিডিয়ার নাম হয়তো অনেকেই শুনছেন। বর্তমানে পৃথিবীর সবচাইতে বড়, সবচেয়ে নেটওয়ার্থ সবচেয়ে বেশি এনভিডিয়ার, সবচেয়ে বড় কোম্পানি এক কথায়। এনভিডিয়ার চেয়ে বড় কোনো কোম্পানি নাই পৃথিবীতে বর্তমানে। কেন? কারণ ওরাই প্রথম ওয়ার্ল্ডের মধ্যে এআই নিয়ে কাজ শুরু করছে, এআই রিলেটেড হার্ডওয়্যার তৈরি করা। এই কাজটা প্রথম এনভিডিয়া শুরু করছে, এই জন্য এনভিডিয়া উঠে গেছে, ঠিক আছে, ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। আচ্ছা, এখন আমরা কোনটা সিলেক্ট করব? যদি প্রোডাক্টিভিটি আপনার টার্গেট হয়, প্রোডাক্টিভিটি প্লাস গেমিং টার্গেট হলে এনভিডিয়া মাস্ট, ঠিক আছে। আর এএমডি আর ইন্টেল মেইনলি গেমিং বেস করে তাদের গ্রাফিক্স কার্ড বানায়। প্রোডাক্টিভিটি আছে কম, গেমিংটা বেশি ফোকাস করে তারা, যে কারণে এই দুইটা নট রিকমেন্ডেড প্রাথমিকভাবে। তবে বাজেটে না মিললে আপনি মিলিয়ে নিতে পারেন, বুঝেন নাই? র পারফরমেন্স বুঝে, টিভিউ দেখে যদি মনে হয় যে হ্যাঁ আমার এডিটিংয়ের জন্য আমার বাজেট হিসাবে এটা যথেষ্ট, তাহলে ঠিক আছে। কিন্তু প্রাথমিকভাবে আপনি যখন এডিটিংয়ের জন্য একটা পিসি নিচ্ছেন, ভিডিও এডিটিংয়ের জন্য, অবশ্যই এনভিডিয়া রিকমেন্ডেড। কারণ এনভিডিয়ার সাথে অ্যাডোবির সফটওয়্যারগুলো সিঙ্ক করা, বুঝতে পারছেন? ইন্টেল আর এএমডির সাথে সিঙ্ক করা না, এজন্য হলো বেটার। হ্যাঁ, এনভিডিয়া সবসময় আপনাকে বেটার পারফরমেন্স দিবে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। সো এনভিডিয়া আমি যদি এখান থেকে মার্ক করে দেই, তাহলে শুধু এনভিডিয়ারগুলো দেখাবে। আমি আপাতত মার্ক করতেছি না, আমরা দেখি কি আছে, ঠিক আছে। যদি ভালো গ্রাফিক্স কার্ড চান, আসলে 30,000-এর নিচে ভালো কোনো গ্রাফিক্স কার্ড নাই এক কথায়, ঠিক আছে। তো আমরা একটু ইসে চলে যাই, যেমন কমের মধ্যে ভালো আছে হলো ইন্টেল আর্ক A380, ঠিক আছে, কমের মধ্যে একদম বাজেট কম থাকলে। হ্যাঁ, আসতেছি, ঠিক আছে। তো এখানে এই লিস্টের মধ্যে যেগুলো আসতেছে, যাইতে যাইতে আপনি ইন্টেল আর্ক A3-র আগে যা দেখতেছেন এগুলা একটাও রিকমেন্ডেড না। এখান থেকে ওসিপিসির যে ভ্যারিয়েন্টটা আছে RX 580 8GB, এটা মোটামুটি খারাপ না, কিন্তু পেলার এই কোম্পানিটা একদম বাজে কোম্পানি, এটা অ্যাভয়েড করবেন। ওসিপিসি নিতে পারেন, এই যে RX 580 AMD-র, ঠিক আছে। যখন আপনার বাজেট কম থাকবে সেই ক্ষেত্রে বলতেছি। তবে ভিডিও এডিটিং পারপাস হইলে আমি বলবো যে এর দাম কত, 13,500 টাকা দিয়ে এটা নতুন না নিয়ে বরং সেকেন্ড হ্যান্ড একটা এনভিডিআর কার্ড নেন, বুঝতে পারছেন? ইউজড একটা এনভিডিআর কার্ড নেন, ওইটা এটার চেয়ে অনেক ভালো পারফরমেন্স দিবে আপনাকে, ওকে। আচ্ছা, তারপরে এখন আমরা যদি এনভিডিয়া দেখি, দেখেন এনভিডিআর মানে কার্ড মোটামুটি কাজ চালানোর মতো কার্ড, মানে আরও আছে, এগুলা হলো স্টকে নাই আর কি। আপনার এই যে এখানে যে RTX লেখা না, আপনার এনভিডিআর সিরিজটা আমি একটু ক্লিয়ার করে বলে দিই। এনভিডিয়া হলো GT সিরিজ হয়, GTX সিরিজ হয়, আর RTX সিরিজ হয়। GT সিরিজ ব্যাকডেটেড, ওগুলার এখন আর কোনো আপডেট আসে না, ওগুলো আপনার প্রিমিয়ার প্রোতে সাপোর্টও করবে না, ফটোশপে ইলাস্ট্রেটরেও সাপোর্ট করবে না, মানে সই করবে না আপনার পিসিতে গ্রাফিক্স কার্ড আছে। ওই যে পেছনে কতগুলা পড়ে আছে ময়লার মতো, ঠিক আছে, এগুলা। এরপরে তাহলে রিকমেন্ডেড কোনগুলা? GTX অথবা RTX, ঠিক আছে। এখন GTX সিরিজের কি কি হয়? GT 10 সিরিজ হয়, GT 16 সিরিজ হয়। তো GT 10 16 এগুলা নতুন মার্কেটে এখন আর নাই,
নতুন করে কেউ আনে না। 1050 Ti রিসেন্টলি কিছু দেখছি নতুন ঢুকছে, ঠিক আছে, তবে এখানে মার্কেট এই স্টারটেকের কাছে নাই, ঠিক আছে। তো ওই GTX সিরিজের যে কোনো একটা কার্ড আপনি যদি ইউজড পান 10,000-এর আশপাশে নিতে পারেন, GTX সিরিজ যাতে হয় ওইটা, GTX 1050 Ti, GTX 1060, GTX 1070 অথবা GTX 1650, GTX 16, এই যে এখানে আছে এই যে 1660 Ti, ঠিক আছে। দেখেন এটা GTX 1660 Ti 25,000 টাকা, এটা RTX মানে আরও বেটার সিরিজের 3050, দাম কম, কারণ এটার পারফরমেন্সটা এটার বেটার, বুঝছেন। 1660 Ti এর পারফরমেন্সটা বেটার। পারফরমেন্স বেটার জাজ করবেন কিভাবে? এই যে যেমন 30 সিরিজ মানে এই 20 সিরিজ মাঝখানে আছে, ঠিক আছে। 3050 এই যে 50 না, এই 50 মানে ওটা একেবারে লো পারফরমেন্সের। কোনো কার্ডের সাথে যদি 50 থাকে তার মানে ওটা হলো কম বাজেটেরটা, ঠিক আছে। সো এখানে আছে কত 60, একটু বেটার, বুঝতে পারছেন? হ্যাঁ 50, 60, আপনার যেমন কোরাই 3, কোরাই 5, কোরাই 7, কোরাই 9 না, তো এইখানে ধরেন এটা হলো থার্ড জেনারেশন বলি, মানে 30 দিয়ে ধরে আর কি। তো 30 সিরিজ, এটা 50 থাকবে, 60 থাকবে, 70, 80, 90 পর্যন্ত থাকবে, ঠিক আছে। 50টা একদম লো গ্রেডের হয়, আর এরপরে একটু আস্তে আস্তে ভালো হয়। আমরা ধরেন 1660 Ti অথবা 1650, সবচাইতে কম দামি কার্ড এখন পাওয়া যায় 1050 Ti, ঠিক আছে। আপনার যদি ইউজ নিতে যান অ্যারাউন্ড 6 থেকে 8,000 টাকার মধ্যে আপনি পাবেন, যথেষ্ট ডিসেন্ট একটা গ্রাফিক্স কার্ড। আমি 2-3 বছর চালাইছি, খুব মজা লাগছে চালায়, ঠিক আছে। আচ্ছা, আর এটা আমরা পাইতেছি কত 25,000 টাকা। এই সেম জিনিসটা ইউজড হইলে আপনার অ্যারাউন্ড 17-18,000 টাকার মধ্যে পাওয়া যাবে, বুঝতে পারছেন। 18, ম্যাক্সিমাম গেলে 19,000 টাকা যদি ওয়ারেন্টি সহ নেন। আর যদি এমনি মানুষের কাছ থেকে কিনেন তাইলে মোটামুটি 16-17-র মধ্যে কিনতে পারবেন উইদাউট ওয়ারেন্টি আর কি। টেস্ট করে নিতে হয় আপনি লম্বা সময় নিয়ে। আমি যেমন যেগুলা ইউজড কিনছি 1 ঘন্টা 2 ঘন্টা মিনিমাম চেক করে নিছি বাসায় বসে থেকে। আমি এরকম কোনো প্রোডাক্ট, খোলা প্রোডাক্ট নেই না, রানিং আছে, হ্যাঁ ভাই ঠিক আছে আমি এসে চেক করে নিয়ে যাব আমার যতক্ষণ মনে চায়, যেভাবে মনে চায়। চেক করার বিভিন্ন টুলস আছে, ঠিক আছে, সেগুলা দিয়ে চেক করা যায়। টুলসগুলা নিয়ে পরে আসতেছি। তাইলে আচ্ছা, টুলসের কথাটা বলে দেই, পরে আবার ভুলে যাব। লিখে সার্চ করবেন হলো OCCT, ঠিক আছে। এরপরে এই যে এটা ঢুকবেন, ডাউনলোড দিবেন। এই যে ডাউনলোড, এটা একটা ছোট্ট কয়েক এমবির ফাইল। এটা ডাউনলোড হইলে পরে এটার ভিতর থেকে পিসিকে স্ট্রেস টেস্ট দেওয়া যায়, মানে কোনো কাজ করা ছাড়া সে পিসিকে ফুল স্পিডে রান করাবে। তো এরকম জিপিউর জন্য আলাদা টেস্ট আছে, গ্রাফিক্স কার্ডের এই সিপিউর জন্য টেস্ট আছে, র্যামের জন্য টেস্ট আছে। তারপরে এসএসডিটা এই সফটওয়্যারে নাই, এসএসডির জন্য আছে হলো ক্রিস্টাল ডিস্কমার্ক, এই সফটওয়্যারটা, ঠিক আছে। এই যে ক্রিস্টাল ডিস্কমার্ক ডাউনলোড দিবেন। ডাউনলোড করে নিলে পরে ওটা একটু টিউটোরিয়াল দেখে নিন কিভাবে টেস্ট করতে হয় এগুলা দিয়ে, ঠিক আছে। তো OCCT আর হলো ক্রিস্টাল ডিস্কমার্ক, এই দুইটা দিয়ে আপনি মোটামুটিভাবে কি করতে পারবেন, সব কম্পোনেন্টগুলো চেক করতে পারবেন, ঠিক আছে। ধরেন ফুল স্পিডে আপনি একটা জিনিসকে 1 ঘন্টা রান করে রাখলেন, কোনো কিছু হইলো না, এরপরে কি আর নিশ্চিত হওয়া লাগে যে এটা নষ্ট হবে? 1 ঘন্টা যদি একদম ফুল স্পিডে একটা জিনিস চলে, ঠিক আছে, হ্যাঁ যান, তাহলে মোটামুটি বলা যায় যে এটা ভালো, ওকে। উইদাউট, ধরেন আপনি যখন চলবে তখন খেয়াল করবেন ওখানে টেম্পারেচার শো করে, ঠিক আছে। তো একটা জিপিউর জন্য একটা গ্রাফিক মানে কতটুক টেম্পারেচার নর্মাল, আপনি গুগল সার্চ করলেই, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে 75 থেকে 80 হলো একটা জিপিউর নর্মাল টেম্পারেচার, মানে যখন কাজ করবে সে। আর যখন কোনো কাজ রানিং থাকবে না তার, তখন ধরেন অ্যারাউন্ড 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। যদি 80-র উপরে হয়, 80 থেকে 90-এর মাঝে হয়, তাহলে এটা 80 থেকে 85 হইলে ওকে, 80-র নিচে হইলে ভালো, আর 85-র উপরে হইলে হলো এটা রিস্ক জোন, ঠিক আছে। 90-এর উপরে চলে গেলে নট রিকমেন্ডেড,
বুঝতে পারছেন? তো এরকম আপনি যদি একটু গুগল সার্চ করেন পেয়ে যাবেন এগুলা, কতটুক টেম্পারেচার হইলে ভালো খারাপ, সিপিইউর জন্য কতটুক ওই টেম্পারেচারটা খেয়াল করা লাগে। তারপরে খেয়াল করতে হয় যে ফ্যানগুলা, এই ফ্যানগুলা কোনো শব্দ করতেছে কিনা, নাকি স্মুথলি জাস্ট বাতাসের শব্দটাই হচ্ছে, নাকি কটকট করতেছে কিনা, ফ্যানের সবগুলা পাখা ঠিক আছে কিনা, এটা খুলে ফিজিক্যালি চেক করা, কোথাও ঝালাই করা হয়েছে এরকম কোনো দাগ টাক আছে কিনা, স্ক্রুগুলা খোলা হয়েছে এরকম বোঝা যাচ্ছে কিনা, এগুলা দেখে টেকে নিলে মোটামুটি যদি মনে হয় যে না এটা ডিসেন্ট, নিয়ে নিতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা বলতেছিলাম এই যে এখানে 1660 Ti যেটা 25,000 টাকা দেখাচ্ছে, ওই যে বললাম মোটামুটি 19-এর মতো, 16 থেকে 19-এর ভিতরে পেয়ে যাবেন। আর এটার যে ছোট ভাই 1650, ঠিক আছে, ওইটাও ভালো কার্ড, ওইটা আপনি অ্যারাউন্ড 13 থেকে 15,000, 10 থেকে 15,000-এর ভিতরে ইউজড পেয়ে যাবেন, ঠিক আছে, ওগুলা নিলে ভালো। ওকে, আপনি কি জানি নিছিলেন, আপনারা কি রিকমেন্ড করছিলাম? এইটা 3050, তাই না? 3050 MSI-এরটা নিছিল, PNY-এরটা আমি বলছিলাম PNY-এরটা নিতে, ওইটা প্রাইস কম ছিল তাই নাকি? হ্যাঁ, 26 বলছিলাম, হয়তো তাহলে প্রাইস এখন আরো কমছে হতে পারে। আচ্ছা, আর ওইখান থেকে কত দিয়ে নিছে? ও, ওই যে ইন্টেল আর্ক নিছে পরে না, MSI-এরটা কত বলছিল? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে তো ওইটা নিলেই ভালো হইতো, দাম তো কমই বলছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যেটা বাজেটে হয়েছে। আচ্ছা, এরপরে কিন্তু এটার চেয়ে কিন্তু এই 1660 Ti এর পারফরমেন্স ভালো, র পারফরমেন্সটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন যদি আরেকটু হাই বাজেটে যাই, যে ইন্টেল আর্ক A750, 26,500 টাকা, ঠিক আছে। যদি এটার সাথে এই যে 1660 Ti এর সাথে এটাকে কম্পেয়ার করি, অবশ্যই এটা ভালো, কারণ এটা 8GB আছে, আর মোটামুটি সব কিছুই এটার চেয়ে মানে এটার চেয়ে বেটার। এটা অনেক ওল্ড জেনারেশনের, এটা ওই হিসাবে অনেক লেটেস্ট, ঠিক আছে। সো এটা নেওয়া যেতে পারে যখন আপনার বাজেটটা আর একটু বেশি হবে। এটা প্রাইস 30-এর আশপাশে ছিল, এখন অনেক কমে আসতে দেখা যায়, 26,500 দাম হয়ে গেছে, কেউ কিনে না তো এই কারণে। আচ্ছা, এরপরে ভালো আসলে বাজেটের উপর ডিপেন্ড করে ভালো খারাপ, বুঝেন নাই? ইন্টেলের একটা সমস্যা আছে, ইন্টেলের হলো ড্রাইভার আপডেট ইস্যু, বুঝতে পারছেন? মানে স্মুথ হয় না, হয়তো কোনো একটা আপডেট আসলো, কোনো একটা ঝামেলা, মানে বাগ থাকে অনেক, ওই যে মোবাইলের আপডেট হইলে অনেক বাগ আসে না, ইন্টেলের আপডেটগুলো ক্লিয়ার আপডেট হয় না, অনেক বাগ থাকে, ঠিক আছে, এই কারণে অনেকেই নিতে চায় না ইন্টেলের এই যে বি সিরিজ। আচ্ছা, এখন আমরা আরটিএক্স আপনি যদি মানে মোটামুটি 30-এর আশপাশে চান, বেস্ট গ্রাফিক্স কার্ড হলো এই যে 3060 12GB বেস্ট, ঠিক আছে। এই যে এটা ওসিপিসির ভ্যারিয়েন্টটা 35,900 টাকা, তারপরে কালারফুলের আছে 12,000 টাকা। গিগাবাইট গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে গিগাবাইট অনেক ভালো, ঠিক আছে। 3060 এটা হলো 37,000 টাকা। তাহলে আমরা সবচেয়ে কমে পাচ্ছি কোনটা? এই যে জোটাকেরটা 34,500 টাকা। হ্যাঁ, অনেক অ্যাডভান্সড বলতে কি, মোটামুটি প্রফেশনাল গ্রেডের কাজের জন্য, অ্যাডভান্সড না, হাই ওয়ার্কলোডের জন্য। ওই যে আপনাদের ওয়ার্কলোড ভাগ করে দেখাইছি না, ওর মধ্যে থেকে হাই ওয়ার্কলোডের জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার এটা অ্যাড দিয়ে দেই, তাহলে আমাদের কততে চলে গেছে? 82,000-এ চলে গেছে, এখনো কেসিং আর পাওয়ার সাপ্লাই বাকি। আচ্ছা, সমস্যা নাই, অ্যাড করি। ও, আমাদের বাজেট মানে বিল মোটামুটি অ্যাডভান্সডের বিল্ড হয়ে গেছে আর কি, ঠিক আছে। এখন আমাদের 3060-র জন্য 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই, 550 ওয়াট প্লাস রিকমেন্ডেড। ওই যে আমরা এটা নিতে পারি, এসআর-এর এই পাওয়ার সাপ্লাইটা বর্তমানে মোটামুটি অনেক পপুলার, 550 ওয়াট এসি 550, আর কেসিং আমরা ওই যে লাস্ট যেটা নিছিলাম ভ্যালুটপের সেটাই নিব। দেখি আর কিছু আছে নাকি ইন বিটুইন ভালো খারাপ। আবদ্ধ কেসিং নেওয়া না নেওয়াই রিকমেন্ডেড, এটা আছে, তবে এটা
মার্কেট অ্যাভেলেবল কিনা বলা যায় না, এটা অ্যাভেলেবল, অ্যাড করে ফেললাম। মনিটর সহ মোটামুটি 1,00,000 টাকার বিল্ড হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখেন প্রাইস কাট করি, এখান থেকে একটা র্যাম বাদ দিয়ে দেই। ঠিক আছে, প্রসেসর এখানে বাদ দেওয়ার কিছুই নাই, এটাও ঠিক আছে। এবার এই যে মাদারবোর্ডটা ডাউনগ্রেডে চলে যায়, যদি আমি 2 র্যাম স্লটের এটা নেই তাহলে কিন্তু অলরেডি অনেক প্রাইস কাট হয়ে গেছে। ঠিক আছে, এখন তাহলে 16 জিবি টোটাল 32 জিবি র্যাম লাগাইতে পারতেছেন, ওয়াইফাইও নাই। ঠিক আছে, প্রাইস কাট, আপনার তো বাজেট নাই, বাজেট তো কমাইতে হবে। ওকে, এরপরে এখানে 1 টিবির জায়গায় এবার আপনি 500 জিবিতে চলে যান। আর এখন যেহেতু 450 সিরিজের মাদারবোর্ড নিছেন, জেন 4 সাপোর্টও করবে না, সো আপনার এখানে জেন 4 মার্ক করেও লাভ নাই, জেন 3 মার্ক করে দেন, আর এখান থেকে 512 জিবিতে চলে যান। ডাবল জেন 4 এ ডাবল, জেন 5 এ তার ডাবল, আপনার জেন 3 তে হলো অ্যারাউন্ড 1000 থেকে 2000 এমবিপিএস পর্যন্ত হয় রাইট স্পিড, আর জেন 4 এ মিনিমাম 2500 এমবিপিএস থাকে, 2500 থেকে আপনার ম্যাক্সিমাম, যেমন আমার যে এসএসডিটা ওইটার রাইট স্পিড হলো 6200 এমবিপিএস, বুঝছেন, কর্সেয়ারের। কি হলো, এটা দিলেই মনে হচ্ছে যে স্লো করতেছে, আসছে জেন 3। ওসিপিসি CN600 লেক্সারটাই নিব, সকালেও নিছিলাম, নাকি সকালে না, এই সন্ধ্যার আগে নিছি। আচ্ছা, প্রাইস কিন্তু এই যে 75-এর ভেতরে চলে আসছে, যদিও মনিটর আর কিবোর্ড মাউস ছাড়া, তার মানে মনিটর কিবোর্ড মাউস ছাড়া মোটামুটি 85,000 টাকা দিয়ে, এই মানে কিবোর্ড মাউস সহ 85,000 টাকায় আপনার হলো মোটামুটি অ্যাডভান্স আর হাইয়ের মাঝামাঝি একটা বিল্ড হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এগুলা ওয়াট ক্যালকুলেশন বেটা, এই যে বেটা মানে অ্যাকুরেট না, বুঝতে পারছেন, ভুল ওয়াট ক্যালকুলেশন। এই যে এখানে 170 ওয়াট দিয়ে রাখছে, 170 ওয়াট এটা টানে, ঠিক আছে, কিন্তু আপনি যখন এই গ্রাফিক্স কার্ডটা সহ বিল্ড করতেছেন, প্রত্যেকটা কম্পোনেন্ট আসলে ইচ্ছা করে কিছু ওয়াট কম দেখায়, যেমন এখানে দেখাচ্ছে 65 ওয়াট, আমার সিপিইউর স্পেসিফিকেশনেও 65 ওয়াট লেখা, কিন্তু আমি সিপিইউ যখন ওয়াট টেস্ট করি তখন এটা 75-80 ওয়াট পর্যন্ত টানে আমার সিপিইউ। ঠিক আছে, তো মানে কোম্পানি দেখায় একটু কম কম করে ওয়াট, কিন্তু টানে একটু বেশি, এজন্য আপনি ওভারঅল জিনিসটাকে একটু বাড়ায় নিলেই ভালো, বুঝেন নাই? আচ্ছা, তো এই হলো মোটামুটি হাই ওয়ার্কলোডের বিট। এবার এখান থেকে এই 3060 যে গ্রাফিক্স কার্ডটা আছে, এটার যে বাজেটটা 35,000 টাকা, এই বাজেটে আপনি 3070 পেয়ে যাবেন। 3060-র তুলনায় 3070-র পারফরমেন্স অলমোস্ট 40% বেশি। ঠিক আছে, ইউজড যদি হয় আর কি, ইউজড 3070 পেয়ে যাবেন। সো আমি সবসময় আসলে গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে ইউজডই সাপোর্ট করি, মানে রিকমেন্ড করি যে আপনি একটা ইউজড গ্রাফিক্স কার্ড নেন, আপনি মানে ওই সেম প্রাইসে অনেক বেটার পারফরমেন্স পাচ্ছেন, বুঝতে পারছেন? আচ্ছা, আর যদি 3060টাই ইউজ নিতে চান, সেই ক্ষেত্রে আপনার ওইটার প্রাইস রেঞ্জটা অ্যারাউন্ড কত 28, 29, 30 এরকম। হ্যাঁ, অথেন্টিক সোর্স আছে, আমাকে নক করেন, আমি বলে দিব না। হ্যাঁ, আচ্ছা, একটা তো হলো না, সমস্যা না থাকলে বিক্রি, যেমন আমার কম্পিউটার আমি সেল করতে চাচ্ছি ইদানিং,
ঠিক আছে, আমার কম্পিউটারে তো কোনো সমস্যা নেই, আমার পার্সোনাল সমস্যা, বুঝেন নাই? অনেকে আপগ্রেড করার জন্য সেল করে, অনেকের হঠাৎ টাকার প্রয়োজন পড়ে সেল করে, ঠিক আছে, নিতেই পারেন, মানে সব সময় যে সমস্যা হইলে মানুষ সেল করে এরকম না, বুঝতে পারছেন? মানুষের কাছ থেকে যখন আপনি এই পার্টস কিনতে যাবেন, মানে এমনি সাধারণ মানুষের কাছ থেকে, বেটার হলো যেই পার্টসটা আপনি কিনতেছেন ওইটার অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে কিনা। ধরেন বললো যে হ্যাঁ 6 মাস 1 বছরের মতো অফিসিয়াল ওয়ারেন্টি এখনো বাকি আছে, তাহলে ওইটা নিলে আর নষ্ট হইলেও আপনার রিস্ক নাই, বুঝেন নাই? অফিসিয়াল ওয়ারেন্টির কাগজপত্র সহ বুঝে নেবেন, তাহলে আপনি ওইখান থেকে ওয়ারেন্টি ক্লেম করাইতে পারবেন, বুঝছেন? আর যদি ইম্পোর্টার কোম্পানিতে 2-1 জন পরিচিত থাকে, তাইলে আর ওয়ারেন্টির টাইমিং নিয়ে প্যারা নেই আপনার, বুঝছেন, পার্সোনালি যদি পরিচিত হয়। হ্যাঁ, ডিসকাউন্ট দিলে সর্বোচ্চ আপনি যদি স্টারটেকে যান, স্টারটেক থেকে এই বিলটা করায় নেন, সর্বোচ্চ আপনার গেলে 1,000 টাকা ডিসকাউন্ট দিবে, বুঝেন নাই? আর যদি আপনি স্টারটেকে না গিয়ে 2-1টা 3-4টা দোকান ঘোরাঘুরি করেন, হয়তো 82,000-এ আসবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আপনাদের ক্লাস। মোটামুটি আশা করি একটা আইডিয়া হয়ে গেছে। আর ফার্দার ডিসকাশন প্রয়োজন হইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, হ্যাঁ।